আশা করি আপনাদের ইউজিসি নেট জুন 2025-এর জন্য প্রস্তুতি দারুণ চলছে এবং বেশ কিছুদিন বাদে এলাম আবার আজকে একটা পেপার ওয়ানের পিওয়াইকিউ নিয়ে। তো বেশি দেরি করব না, আজকে আমরা আলোচনা করতে চলেছি ইউজিসি নেট ডিসেম্বর 2023-এর কিছু পিওয়াইকিউ নিয়ে। কিছু আমরা এর আগে আলোচনা করেছিলাম, আজকে বাকি যেগুলো আছে সেগুলো নিয়ে আজকে আলোচনা করব। তো প্রথমেই যে প্রশ্নটা রয়েছে যে হুইচ অ্যামাং দ্য ফলোয়িং ইজ নট এ ভ্যালু অ্যাজ প্রপাউন্ডেড বাই ইন্ডিয়ান ট্র্যাডিশনাল কনসেপ্ট অফ পুরুষ শাস্ত্র। তো পুরুষ শাস্ত্রতে কোন ধরনের যে বক্তব্য বা কোন ধরনের ভ্যালুর কথা বলা হয়নি। তো এখানে যে অপশানগুলো রয়েছে ধর্ম, বা যেটাকে আমরা ধর্মা বলছি এখানে, অর্থা বা অর্থ, ভক্তি এবং মোক্ষা বা মোক্ষ। তো এটা বুঝতে গেলে আমাদের যেটা বুঝতে হবে যে আসলে পুরুষ শাস্ত্রতে কি ছিল। তো এখানে এই যে ধর্ম, এটা কিন্তু ট্র্যাডিশনাল ধারণা ছিল, যেটাকে আমরা মরাল ডিউটি সেই সময় বলা হতো, ঠিক আছে, এথিক্যাল লিভিং, রাইটনেস, এই ব্যাপারগুলো ছিল। অর্থতে কি ছিল? ওয়েলথ, ম্যাটেরিয়াল প্রসপারিটি, ইকোনমিক সিকিউরিটি, এই ব্যাপারগুলো ছিল। ভক্তি, তো এই ভক্তি ব্যাপারটাতে পরে আসছে। আর মোক্ষতে কি ছিল না, এই যে আমাদের যে বাস্তব জীবনের যে যন্ত্রণা, সেখান থেকে মুক্তি, ঠিক আছে, আমরা এই বাস্তব দুনিয়া থেকে কিভাবে, এই কষ্ট থেকে কিভাবে মুক্তি লাভ করব। তো এই তিনটে ব্যাপার কিন্তু ছিল কোথায় না, যে সব থেকে যে ট্র্যাডিশনাল যে ধারণা বা পুরনো যে ধারণা, সেখানে এই ব্যাপারগুলো ছিল। কিন্তু যেটা সমস্যা হচ্ছে যে এই ধর্মের কথা বলুন বা অর্থের কথা বলুন বা মোক্ষের কথা বলুন, এই তিনটে জিনিসই সোসাইটির সমস্ত মানুষের হাতে ছিল না, সবার মধ্যে ছিল না। ধর্ম, অর্থ এবং মোক্ষ উচ্চ শ্রেণীর বা ভারতবর্ষের যে শ্রেণীবিন্যাসটা ছিল সেটা হচ্ছে জাতিভিত্তিক। তো সেখানে যারা ব্রাহ্মণ, তারাই কিন্তু এই যে তিনটে জিনিস, ধর্ম বলুন, অর্থ বলুন বা মোক্ষ বলুন, অর্থাৎ ধর্মের আচরণ করলে তো আপনি মুক্তি পাবেন, এগুলো কিন্তু যেহেতু জ্ঞান কাদের হাতে ছিল, ব্রাহ্মণরা একমাত্র পড়াশোনা করতে পারতো বা জ্ঞান চর্চা করতে পারতো। তাহলে কিন্তু যারা নিচের অংশের শূদ্র বলুন, ঠিক আছে, বৈশ্য বলুন, এদের কিন্তু এই ধরনের অধিকারগুলো ছিল না। শূদ্রদের তো ছিলই না, বাকিদের বৈশ্য বা ক্ষত্রিয়দের কিন্তু অল্প পরিমাণে ছিল। তো সেখান থেকে ভক্তি আন্দোলন সংগঠিত হয় পরবর্তীকালে, যেখানে বলা হচ্ছে যে এই যে ট্র্যাডিশনাল যে চিন্তা ভাবনা বা একটা বাধার মধ্য দিয়ে যে ভগবানকে পাওয়া বা মুক্তি পাওয়া, মোক্ষ লাভ, তার কোনো প্রয়োজনীয়তা নেই। যে কেউ যদি মন প্রাণ দিয়ে সুপ্রিম যে গড রয়েছে বা আমাদের যারা মানে যিনি নির্মাণ করেছেন বলে আমরা মনে করছি, সেই যে সুপ্রিম গড, তাকে পাওয়ার জন্য কোনো বাধা থাকবে না যদি আমরা তাকে তার প্রতি আমাদের ভক্তি থাকে, তার যদি আমরা নাম গান করি, তার যদি আমরা গুণগান করি, তাহলে কিন্তু কঠিন ধর্ম পালন, হ্যাঁ, তার কোনো প্রয়োজন নেই মোক্ষ লাভের জন্য। এবং এটার ক্ষেত্রে যে কেউ, সমাজের যে কেউ কিন্তু এটা করতে পারে। ফলে সেখানে যে এক শ্রেণীর মানুষ মোক্ষ বা মুক্তি লাভ করতে পারবে আর এক শ্রেণী পারবে না, এই যে কন্ট্রাডিকশন, সেখান থেকে কিন্তু ভক্তি আন্দোলনের সূচনা হয়েছিল। ফলে এই যে ভক্তি যে ব্যাপারটা, এখানকার যে চারটে অপশনের মধ্যে যে ভক্তি ব্যাপারটা, এটা কিন্তু একটু ট্র্যাডিশনাল নয়, একটু আধুনিক ধারণা। ফলে এটা কিন্তু পুরুষ শাস্ত্রতে ছিল না। তাহলে সঠিক অপশান কিন্তু হয়ে যাবে অপশন নাম্বার 3, ভক্তি। আশা করি ব্যাপারটা আপনারা বুঝতে পেরেছেন, এটা ইতিহাসে আমরা পড়েছি। এখানে যেটা রয়েছে কোশ্চেন নাম্বার 2-তে, যে এনইপি 2020 সম্পর্কে বলা হয়েছে, ইট ইজ advises that all higher education institutions shall aim to
বিকাম অটোনোমাস, সমস্ত হায়ার এডুকেশন ইনস্টিটিউশনগুলো অটোনোমাস হবে এবং কি হবে, তার একটা বোর্ড অফ গভর্নর বা বিওজি থাকবে, এমপাওয়ার্ড, স্বশাসিত হবে এবং সেখানকার যে বোর্ড অফ গভর্নর তারাই ইনস্টিটিউট সংক্রান্ত সমস্ত ডিসিশন নেবে। সেকেন্ড স্টেটমেন্টে বলা হয়েছে ইনস্টিটিউশনাল ডেভেলপমেন্ট প্ল্যান, ইনস্টিটিউশনের বা শিক্ষা প্রতিষ্ঠানের যে উন্নতির যে পরিকল্পনা সেটা কেবলমাত্র সোল রেসপন্সিবিলিটি অফ দ্য মেম্বার অফ বিওজি, তাহলে যারা বিওজির মেম্বার হবে তাদেরই কেবলমাত্র রেসপন্সিবিলিটি থাকবে। তাহলে এর মধ্যে কোনটা ঠিক বা কোনটা ভুল? তো স্টেটমেন্ট 1 কিন্তু এখানে ঠিক এবং স্টেটমেন্ট 2 কিন্তু এখানে একটু ভুল। এটা একটু আমরা যদি খুঁটিয়ে দেখি তাহলে কিন্তু বুঝতে পারবো যে এটা একটা ডেমোক্রেটিক ধারণা। স্টেটমেন্ট 1 যে একটা হায়ার এডুকেশন ইনস্টিটিউশনে তার সিদ্ধান্ত, তার পরিকল্পনা, সেখানে কিন্তু একটা তার জন্য বিওজি থাকবে, তার একটা অটোনমি থাকবে, ঠিক আছে। স্টেটমেন্ট 2তে কি বলা হচ্ছে, শুধুমাত্র বিওজি নয়, এখানে কিন্তু স্টুডেন্টরা থাকবে, এখানে কিন্তু যারা আরও স্টেক হোল্ডার আছে, টিচাররা থাকবে, ইভেন আশেপাশের লোকজনও কিন্তু জড়িত থাকবে। ফলে এইটা কিন্তু একটা মডার্ন কনসেপ্ট। স্টেটমেন্ট 1টা কিন্তু, স্টেটমেন্ট 2টা কিন্তু মডার্ন কনসেপ্ট নয়, ফলে এটা এনইপির অংশ নয়। এখন ব্যাপারটা হচ্ছে বাস্তব, একটু গল্প করে নিই যে বাস্তব ব্যাপারটা কি না, অটোনোমাসের মধ্য দিয়ে এখানে কিন্তু সিদ্ধান্ত, ডেভেলপমেন্ট প্ল্যানের অটোনমির কথা থিওরিটিক্যালি বলা হচ্ছে, কিন্তু বাস্তবে কি দেখা যাচ্ছে যে ডেভেলপমেন্ট প্ল্যানের সাথে সাথে অর্থনৈতিক দিক থেকেও শিক্ষা প্রতিষ্ঠানকে অটোনোমাস হতে বলছে, যে আপনি কোথা থেকে টাকা জোগাড় করবেন, স্টুডেন্টদের কাছ থেকে নেবেন নাকি লোন নেবেন আপনারা বুঝে নিন। ফলে এটা একটা কিন্তু এনইপি 2020-র একটা খারাপ দিক। যাই হোক, তো এই ছিল ব্যাপার। এবার কোশ্চেন নাম্বার 3-এ বলা হচ্ছে কি না, কোন ইউনিভার্সিটি, এখানে বেনারস, বিএইচইউ, জেএনইউ, ইউনিভার্সিটি অফ এলাহাবাদ, ইউনিভার্সিটি অফ দিল্লি, এই ব্যাপারগুলো দেওয়া আছে। তো এইটা আমরা একটা জানি যে জেএনইউ একটু মডার্ন কনসেপ্ট, ফলে এইটা সবার শেষে আছে। দেখুন এখানে কিন্তু 3টে অপশানে বি দেওয়া রয়েছে। প্রথমে কি একটু বুদ্ধি খরচ করলে যে দেখুন 3টে, মানে বিএইচইউ, ঠিক আছে, তাহলে আগে কি বিএইচইউ নাকি এই 3টের মধ্যে দেখুন দুটোতে আগে বিএইচইউ আর সিতে রয়েছে কিন্তু এলাহাবাদ ইউনিভার্সিটি, তাহলে এই ব্যাপারটা জানতে হবে। তো সালগুলো যদি দেখি, প্রথম কিন্তু এলাহাবাদ ইউনিভার্সিটি, তারপরে বিএইচইউ, ঠিক আছে, তারপরে ডিইউ বা দিল্লি ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অফ দিল্লি, এবং সবার শেষে জেএনইউ। তাহলে কি হলো, এই যে অপশান নাম্বার এ, ঠিক আছে, মানে সি যেখানটায় ছিল অর্থাৎ এলাহাবাদ ইউনিভার্সিটি যেটা ছিল সেটা প্রথম হবে এবং শেষে হবে জেএনইউ। তারপরে কি থাকবে, এখানে থাকবে বিএইচইউ, তারপর হবে ডিইউ বা দিল্লি ইউনিভার্সিটি। তো এইভাবে অ্যারেঞ্জমেন্টটা করতে হবে। তো আমরা একটু খেয়াল করলে কিন্তু এগুলো এক্সাক্ট সালটা না জানলেও কিন্তু অ্যাটেম্প্ট করতে পারি। এরপরে যে প্রশ্নটা রয়েছে যে হুইচ অফ দ্য ফলোয়িং আর নট দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ কনভেনশনাল লার্নিং, কনভেনশনাল লার্নিং বা পুরনো যে শিক্ষা পদ্ধতি, ট্র্যাডিশনাল শিক্ষা পদ্ধতি, সেখানকার ক্যারেক্টারিস্টিক্স নয় কোনটা। এখানে কি বলছে, সেলফ এমফাসিস অন সেলফ ডিরেক্টেড লার্নিং, ইন্ডিপেন্ডেন্ট স্টাডি, ইন্ডিপেন্ডেন্ট স্টাডি, সেলফ ডিরেক্টেড লার্নিং, এটা অনলাইন শিক্ষা ব্যবস্থা বা দূরবর্তী শিক্ষা ব্যবস্থা, ডিস্টেন্স লার্নিংয়ের কথা বলে, সে কারণে এটা কি নয়, ট্র্যাডিশনাল কনসেপ্ট নয়। স্টুডেন্ট লার্ন থ্রু লিসনিং অ্যান্ড অবজারভেশন, এটা হচ্ছে ট্র্যাডিশনাল কনসেপ্ট, স্টুডেন্টরা ক্লাসে যাবে, শিক্ষকদের কাছ থেকে শুনবে, দেখবে শিক্ষকরা যা করাচ্ছেন সেটাকে শিখবে, তো এটা হচ্ছে ট্র্যাডিশনাল কনসেপ্ট। নো ফিক্সড কারিকুলাম, এটা নয়, কেন না ট্র্যাডিশনাল কনসেপ্ট বা কনভেনশনাল লার্নিং পদ্ধতিতে সেখানে কিন্তু একটা পার্টিকুলার কারিকুলাম থাকে, একটা সিলেবাস থাকে, সেই পার্টিকুলার ওয়েতে নিয়ে যাওয়া হয়, সেই সিলেবাসটাকে কীভাবে কমপ্লিট করা হবে, তো একটা কোর্স স্ট্রাকচার থাকে। ফলে নো ফিক্সড কারিকুলাম এটা কিন্তু কনভেনশনাল লার্নিংয়ের ক্যারেক্টারিস্টিক্স নয়। লার্নার ওরিয়েন্টেড, লার্নার ওরিয়েন্টেড কী হবে না, এটাও কিন্তু কনভেনশনাল লার্নিংয়ের ক্যারেক্টারিস্টিক্স নয়। কেন না, কনভেনশনাল লার্নিংয়ে টিচার সেন্ট্রিক, সেখানে শিক্ষক যা বলবেন, শিক্ষক তিনি যেভাবে ডিরেকশান দেবেন, যেভাবে বলবেন সেভাবেই চলতে হবে। ফর লার্নার ওরিয়েন্টেড হলে এটা হয়ে যাবে মডার্ন কনসেপ্ট, কনভেনশনাল নয়।
রিকোয়ার রেগুলার অ্যাটেন্ডেন্স। তো হ্যাঁ, রেগুলার অ্যাটেন্ডেন্স তো লাগবেই কাদের? শিক্ষার্থীদের এবং শিক্ষকদের। কোথায়? কনভেনশনাল লার্নিংয়ে। তাহলে বি আর ই বাদ দিলে এ সি ডি এগুলো কিন্তু মডার্ন কনসেপ্ট। তাই এই যে নট কনভেনশনাল লার্নিং ব্যাপারটা কিন্তু এখানে চলে এলো। আশা করি ব্যাপারটা বোঝা গেছে। এরপর রয়েছে যে কনভেনশন অফ বায়োডাইভার্সিটি বা সিবিডি ওয়াজ ওপেন ফর সিগনেচার। স্বাক্ষর করার জন্য কবে ওপেন হয়েছিল? 1 নম্বরে বলছে আর্থ সামিট, মন্ট্রিয়াল প্রোটোকল, কিয়োটো প্রোটোকল, স্টকহোম কনভেনশন। এর মধ্যে কোনটা? তো এটা সম্পর্কে আমরা একটু যদি দেখি যে সিবিডি বা কনভেনশন অন বায়োলজিক্যাল ডাইভার্সিটি এটা হয়েছিল 1992-তে আর্থ সামিটের মধ্য দিয়ে এসছে। ঠিক আছে। তো ইউএন এই যে এই কনফারেন্সের অর্গানাইজার ছিল ইউনাইটেড নেশনস। তারপরে এসছে মন্ট্রিয়াল প্রোটোকল, তারপর কিয়োটো প্রোটোকল, স্টকহোম। মন্ট্রিয়াল প্রোটোকল ছিল ওজোন লেয়ার সংক্রান্ত আলোচনার জন্য, কিয়োটো প্রোটোকল ছিল জিএইচ গ্রিনহাউস গ্যাস সংক্রান্ত আলোচনার জন্য, এবং স্টকহোম কনভেনশন ছিল অর্গানিক পলিউটেন্টস বা পিওপি এই সংক্রান্ত আলোচনার জন্য। তাহলে এখানে কিন্তু আর্থ সামিট অপশান নাম্বার 1 হবে সিবিডির সাথে যুক্ত বা কনভেনশন অফ বায়োডাইভার্সিটির সাথে এটা সম্পর্ক রয়েছে। ফলে অপশান 1 হবে সঠিক উত্তর। এরপরে এখানে অ্যাসারশন এবং রিজন রয়েছে। তো এর আগেও বলেছি যে অ্যাসারশন এবং রিজন করার ক্ষেত্রে এখানে আমরা একটা বিকজ বসিয়ে চেক করব। প্রথমে দেখে নেবো অ্যাসারশনটা ঠিক কিনা বা রিজনটা ঠিক কিনা, তারপর একটা বিকজ বসিয়ে দেখবো যে রিলেশনটা ঠিকঠাক আছে কিনা। তো কোরাল রিফস বা প্রবালের কথা বলা হচ্ছে, যেগুলো সমুদ্রের তলদেশে থাকে, আর থ্রেটেন্ড বিকজ অফ রিলিজ অফ সিওয়েজ ইন ওশেন ওয়াটার নিয়ার দেম। তো তাহলে এই যে প্রবাল যেখানে দ্বীপগুলো রয়েছে, কোরাল রিফস রয়েছে, সেখানে আমরা যদি সিওয়েজ বা আমাদের আবর্জনা যে নোংরা জল আমরা যদি ফেলি তাহলে কি হবে? সেগুলো থ্রেটেন্ড বা সেগুলো আক্রান্ত হয়ে যাচ্ছে বা সেগুলো অবলুপ্ত হয়ে যাওয়ার পথে রয়েছে। তো এটা কিন্তু সঠিক কি নয়। তারপর রিজন রয়েছে রিলিজ অফ সুয়েজ ইন ওশেন টেন্ডস টু রিডিউস দ্য ক্ল্যারিটি অফ ওশেন ওয়াটার। তো আমরা দেখছি যে প্রবাল দ্বীপ সেটা কিন্তু বেশিরভাগ মানে একটা স্বচ্ছ জলে শান্ত জলের মধ্যে কিন্তু এই প্রবাল রিফ, প্রবাল দ্বীপ বা কোরাল রিফ কিন্তু জন্ম নেয়। অর্থাৎ একটা ক্যালসিয়াম কার্বনেটের সুন্দর স্ট্রাকচার যেগুলো হয়, আমরা বিভিন্ন সময় হয়তো বিভিন্ন জায়গায় ছবি দেখি, তো সেগুলো কিন্তু সিওয়েজ ওয়াটার দিলে কি হয়? আসলে কেবলমাত্র যে ক্ল্যারিটি ওশেনের উপর কমে যায় তাই নয়, তো সেখানে অনেক কিছু কেমিক্যালস ম্যাটেরিয়াল সেখানে কিন্তু জমা হয়, যেগুলো কিন্তু এই প্রবালগুলোকে বা প্রবাল যে স্ট্রাকচারগুলো রয়েছে সেগুলোকে ডেভেলপ হতে বা গড়ে তুলতে বাধা সৃষ্টি করে। তো 1 নম্বর হচ্ছে ঠিক যে হ্যাঁ, সিওয়েজ ওয়াটার দিলে কোরাল রিফ আমার ক্ষতিগ্রস্ত হচ্ছে। কারণটা কি? বিকজ রিলিজ অফ সুয়েজ ইন ওশেন টেন্ডস টু রিডিউস। অবশ্যই, কারণ ওয়াটার ক্ল্যারিটির প্রয়োজন আছে কোরাল রিফ গড়ে তোলার জন্য। সেই কারণে অ্যাসারশনও ঠিক, রিজনও ঠিক এবং এক্সপ্লানেশনও ঠিক। তাহলে অপশান এ হবে সঠিক উত্তর। বোথ এ আর কারেক্ট অ্যান্ড আর ইজ দ্য কারেক্ট এক্সপ্লানেশন। ব্যাপারটা আশা করি বোঝা গেল। তো এরপর রয়েছে স্টেটমেন্ট দুটো আবার। কি বলা হচ্ছে? এ নিউক্লিয়ার ব্রিডার রিঅ্যাক্টর প্রডিউসেস মোর ফিসাইল ম্যাটেরিয়াল দেন ইট কনজিউমস। কি রয়েছে না, আমরা নিউক্লিয়ার ব্রিডার রিঅ্যাক্টরে যে পরিমাণ আমরা ইনপুট দেব বা ম্যাটেরিয়াল দেব তার থেকে বেশি ফিসাইল ম্যাটেরিয়াল বের করবে। স্টেটমেন্ট 1 হচ্ছে অ্যাবসলিউটলি কারেক্ট। কেন না, এটাই নিউক্লিয়ার ব্রিডারের কাজ। সে কম যেটা হচ্ছে তেজস্ক্রিয় মৌল, মানে যার হচ্ছে চেন রিয়াকশান যেগুলো কম করতে পারে, চেন রিয়াকশান যেগুলো হয় না, তাকে আর একটু বেশি মোর ফিসাইল মানে হচ্ছে বেশি তেজস্ক্রিয় মৌলতে তাকে কিন্তু রূপান্তর করে। এটাই হচ্ছে নিউক্লিয়ার ব্রিডারের কাজ। প্রেজেন্ট শেয়ার অফ স্টেটমেন্ট 2-তে বলছে প্রেজেন্ট শেয়ার অফ নিউক্লিয়ার এনার্জি ইন দ্য এনার্জি মিক্স অফ দ্য কান্ট্রি ইজ মোর দ্যান দ্যাট রিনিউয়েবল এনার্জি।
মানে সমস্ত কিছু রিনিউয়েবল এনার্জির মধ্যে অ্যাটমিক বা নিউক্লিয়ার এনার্জি সেটা কি সব থেকে বেশি। তো এইটা কিন্তু সঠিক নয়। কেন সঠিক নয় না, এক হচ্ছে হ্যাঁ, তো এই যেটা বলছিলাম যে যেগুলো নন ফিসাইল আইসোটোপ রয়েছে যেমন ইউরেনিয়াম-238, তাকে আরও ফিসাইল ম্যাটেরিয়াল ইউরেনিয়াম-235 বা প্লুটোনিয়ামে কনভার্ট করে কে নিউক্লিয়ার ব্রিডার। এবং সেকেন্ড, আমরা যদি ইন্ডিয়ার ক্ষেত্রে দেখি যে নিউক্লিয়ার মাত্র 3% নিউক্লিয়ার পাওয়ার রয়েছে, যেখানে টোটাল হচ্ছে 12% হচ্ছে রিনিউয়েবল শেয়ার, এটা 2023-এর ডেটা অনুযায়ী। তাহলে আসলে কিন্তু নিউক্লিয়ার যে এনার্জি সেটা এখনও এতটা বেশি শেয়ার তার নয়, সেই কারণে স্টেটমেন্ট 2টা হয়ে যাবে ভুল। এইটা হচ্ছে মূল ব্যাপার। তাহলে অপশান নাম্বার 3 হবে কারেক্ট। স্টেটমেন্ট 1 ইজ কারেক্ট, স্টেটমেন্ট 2 ইজ ইনকারেক্ট। এর পরের যে প্রশ্নটা রয়েছে, অ্যাড্রেসিং নেশনস অন ইন্ডিপেন্ডেন্স ডে 2019-এর স্বাধীনতা দিবসে প্রাইম মিনিস্টার শ্রী নরেন্দ্র মোদী সেট এ গোল অফ ট্যাপ ওয়াটার টু এভরি রুরাল হাউস বাই দ্য ইয়ার। কত সালের মধ্যে প্রত্যেকটা রুরাল হাউসে ট্যাপ ওয়াটার পৌঁছানোর কথা উনি বলেছিলেন? তো এটা হচ্ছে, এর উত্তরটা হবে 2024। কেন না, স্বাধীনতার 75 বছরকে সামনে রেখে যে প্রত্যেকটা রুরাল এরিয়ায় কি হবে, ট্যাপ ওয়াটার পৌঁছাবে। এই ব্যাপারটা ছিল কি, হর ঘর জল তার ছিল স্লোগান, এবং জল জীবন মিশনের মধ্য দিয়ে প্রকল্পটার নাম হচ্ছে জল জীবন মিশন। তো এটা কিন্তু 2024-এ যেহেতু 75th অ্যানিভার্সারি অফ ইন্ডিপেন্ডেন্স কমপ্লিট হচ্ছে, তো সেটাকে সামনে রেখেই ব্যাপারটা বলা হয়েছিল। এরপরে যেটা রয়েছে আবার একটা অ্যাসারশন এবং রিজনিং। ইন দ্য লেস ডেভেলপড কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড ইনডোর এক্সপোজার টু হ্যাজার্ডাস এয়ার পলিউটেন্টস আর মাচ মোর সিভিয়ার। তো আমরা যদি ইনডোর এক্সপোজারের কথা বলি, লেস ডেভেলপড মানে যেগুলো অনুন্নত দেশ, সেখানে কি হচ্ছে, ঘরের ভেতরকার যে এক্সপোজার সেটা কি খুবই ক্ষতিকারক। তো এটা ঠিক কিনা? এক হচ্ছে লেস ডেভেলপড মানে সেখানে ইন্ডাস্ট্রি এতটাও ডেভেলপড হয়নি। হ্যাঁ, হতে পারে সেই ইন্ডাস্ট্রিগুলো মোট ডাটি, কিন্তু সংখ্যায় কম। তাহলে কিন্তু বাইরের পলিউশনের থেকে ভেতরকার পলিউশন, ঘরের ভেতরকার যে পলিউশন সেটা বেশি ক্ষতিকারক। কেন না, ট্র্যাডিশনাল মেথড অফ কুকিং, তাহলে আমরা কোল ব্যবহার করছি, কয়লা, কাঠ বা কাউডাং, কেরোসিন, এগুলো জ্বালিয়ে আমরা রান্না করছি। তার ফলে যে এয়ার মানে ডিরেক্ট যে হ্যাজার্ডাস এয়ার পলিউটেন্টস যারা ভেতরে কাজ করে রান্নার ঘরে বা আশেপাশে যারা থাকেন, তাদের কিন্তু বেশি মারাত্মকভাবে আক্রান্ত করে। তো অ্যাসারশনও ঠিক, রিজনও ঠিক, আবার এদের এক্সপ্লানেশনও ঠিক। তাহলে এটাও কিন্তু 1 নম্বর যে এ অ্যান্ড আর আর কারেক্ট এবং কারেক্ট এক্সপ্লানেশন, এটা কিন্তু ঠিক হবে। তো এখানকার যে কিওয়ার্ড, ইনডোর এক্সপোজারের কথাটা মাথায় রাখতে হবে। আউটডোর হলে কিন্তু সেখানে এই ঘরের ভেতরকার রান্নার গল্পটা কিন্তু আসবে না। তারপরে এখানে রয়েছে ম্যাচ দ্য লিস্ট। তো এখানে 3 প্রকার মেমোরির কথা বলা হয়েছে, হার্ড ড্রাইভ, ইউএসবি ফ্ল্যাশ মেমোরি, ব্লু-রে ডিস্ক। তো হার্ড ড্রাইভ যেগুলো আমরা ব্যবহার করি, হার্ড ডিস্কও বলা হয়, ঠিক আছে। তো এটা কিভাবে কাজ করে, এখানে অপটিক্যাল, ম্যাগনেটিক, সলিড স্টেট। তো হার্ড ড্রাইভ কিন্তু তার ভেতরে কি থাকে, একটা, এটা চৌম্বকত্বের উপর নির্ভর করে এটা কাজ করে। সেখানে কিন্তু ডিস্কটা ঘুরতে থাকে এবং সেখানে ম্যাগনেটিক ফিল্ড রিড করার মধ্য দিয়ে তার ভেতরকার যে মেমোরি সেটাকে রিড বা রাইট করা যায়। ইউএসবি ফ্ল্যাশ মেমোরি আমরা পেন ড্রাইভ বলতে পারি। তো এটা কিন্তু সলিড স্টেট, অর্থাৎ এটা খানিকটা এসএসডির মতো সলিড স্টেট, এটা কিন্তু মেমোরি। আর ব্লু-রে ডিস্ক এটা কিন্তু লেজার দ্বারা নিয়ন্ত্রিত বা এটা অপটিক্যাল। তাহলে এ হয়ে যাবে 2, বি হয়ে যাবে 3, A2 B3। অপশান এতে রয়েছে A2 B3 C1, তাহলে অপশান এ হবে কারেক্ট। পরের প্রশ্নে তাহলে চলে যাচ্ছি। এখানে আবার কিছু মেমোরির দেওয়া রয়েছে, সিমস মেমোরি, ক্যাচে মেমোরি,
ফ্ল্যাশ মেমোরি, হার্ড ডিস্ক, র্যাম, এগুলোর মধ্যে কোনগুলো ভোলাটাইল? ভোলাটাইল মানে যেগুলো স্থির থাকে না, পাওয়ার কাটের সাথে সাথে যে মেমোরিটা খুঁজে পাওয়া যায় না, বা আমি কম্পিউটার বা মোবাইল বন্ধ করেতে যে মেমোরিটা আর আমি পাবো না ঘুরে। তো সিমস মেমোরি কি করে না, সিমস মেমোরির কাজ হচ্ছে কম্পিউটারটাকে স্টার্ট করা। ঠিক আছে, মানে আমার যে কম্পিউটারের যে অপারেটিং সিস্টেম, সেটা অ্যান্ড্রয়েড হোক বা উইন্ডোজ হোক বা আইওএস হোক, সেটা কোন জায়গায় রয়েছে, সেটা কিভাবে কম্পিউটার স্টার্ট হওয়ার সাথে সাথে রান করবে, এই যে গল্পটা, তার সাথে সাথে টাইম মেনটেন রাখা, টাইম অ্যান্ড ডেট, সেটা কিন্তু এই সিমস মেমোরির কাজ, এটার দ্বারা সেটা হয়। এবং হচ্ছে এটার সাথে একটা ব্যাটারি অলরেডি পাওয়ার দেওয়া থাকে যাতে এটা বন্ধ না হয়। ক্যাচে মেমোরি কি না, আমরা যখন অ্যাপ ইউজ করছি সেখানে অ্যাপ কিছু ফাইলকে সাময়িক কিছুক্ষণের জন্য সে সেভ করে রাখে, সেটা হচ্ছে ক্যাচে মেমোরি। তো এটা যখন আমরা অ্যাপকে ক্লোজ করছি বা মোবাইল অফ করছি, এটা কিন্তু থাকছে না। ঠিক আছে, তাহলে 1 নম্বর এটা হচ্ছে ভোলাটাইল। ফ্ল্যাশ মেমোরি, ফ্ল্যাশ মেমোরি, ফ্ল্যাশ মেমোরি হচ্ছে ইউএসবি হতে পারে। ঠিক আছে, এটা একটা ফ্ল্যাশ মেমোরি, ফলে এটাও কিন্তু ভোলাটাইল নয়। হার্ড ডিস্ক, হার্ড ডিস্কও ভোলাটাইল নয়, পাওয়ার চলে যাওয়ার পরে আমরা আবার সেটাকে, তার ভেতরে যা যা আমি ডকুমেন্টস রাখলাম সেগুলোকে আবার ফিরে পেতে পারি আবার কানেক্ট করে, ফলে হার্ড ডিস্কও ভোলাটাইল নয়। র্যাম, র্যাম হচ্ছে একটা ভোলাটাইল। কেন না, আমরা যখন কম্পিউটারে কাজ করি তখন র্যামের উপর সাময়িক যে সমস্ত ফাইল নিয়ে আমরা কাজ করছি, র্যামের উপর সেই ফাইলগুলোকে এনে তার উপর কাজ করা হয় বা কম্পিউটেশন করা হয়। তো যখনই আমরা সেই কাজটা বন্ধ করছি বা কম্পিউটার বন্ধ করছি, তখন কিন্তু র্যাম থেকে সেই মেমোরিগুলো আবার তার যে যার জায়গায় যেখানে সেভ করলাম, হার্ড ডিস্ক বা এসএসডি হোক, সেখানে ফিরে যাচ্ছে। ফলে বি আর ই, ক্যাচে মেমোরি আর র্যাম হচ্ছে ভোলাটাইল মেমোরি, অর্থাৎ এটা পাওয়ার কাট বা কম্পিউটার বন্ধ হওয়ার সাথে সাথে এই মেমোরিগুলো মুছে যাবে। এরপর রয়েছে এখানে যে আমাকে স্টেটমেন্ট 1 আর 2-তে কি দেওয়া রয়েছে না, দুটো সংখ্যা দেওয়া রয়েছে, একটা হচ্ছে বাইনারি, একটা হচ্ছে হেক্সাডেসিমেল। দেখুন এখানে 16 লেখা রয়েছে নিচে, আর এখানে রয়েছে বাইনারি, আবার এখানে হেক্সাডেসিমাল, সেখান থেকে বাইনারি। তো স্টেটমেন্ট 1, 2 কারেক্ট করব, দেখবো কি করে না, এই যে বাইনারি থেকে আমার হেক্সাডেসিমেলে যাওয়ার ক্ষেত্রে যেটা নিয়ম, যে আমি প্রথমে ডান দিক থেকে চারটে চারটে করে সংখ্যা নেব। তো এখানে যদি দেখি কি হচ্ছে, এদিকের চারটা, বাঁ দিকের চারটা হচ্ছে, ডান দিকের চারটা হচ্ছে 1 0 1 1, তারপরে কি রয়েছে 1 0 1। তো এখানে চারটা, এখানে যেহেতু চারটা নেই, তিনটে, তাহলে এর আগে আমি 0 দেবো। তাহলে বাইনারি থেকে চারটা চারটা করে আমি দুটো ভাগ করব, এই দুটো ডিজিট হবে হেক্সাডেসিমেলের ডিজিট। তো এই ডিজিটটা যদি আমি থ্রো ডেসিমেল মানে দশমিক সংখ্যা দিয়ে আমি যদি ক্যালকুলেট করতে, মানে যেখানে 10টা সংখ্যা থাকে, তাহলে কি হবে না 1 ইন্টু 2 টু দি পাওয়ার 0 প্লাস 0 ইন্টু 2 টু দি পাওয়ার 1 প্লাস 1 ইন্টু 2 টু দি পাওয়ার 2 প্লাস 1 ইন্টু 2 টু দি পাওয়ার 3। এই অংশটা হবে এটা 0 1 2 3, 2 এর পাওয়ার। তো হিসেব করলে কি হবে, এটা হবে 8, এটা হবে 4, এটা 0 হবে, এটা হবে 1 প্লাস 1, তাহলে 8 4 12 প্লাস 1 13 হচ্ছে। তাহলে এই 13টাকে হেক্সাডেসিমেলে কি বলা হয়, হেক্সাডেসিমেল 0 থেকে 9, তারপর এ বি সি ডি ই এফ, এই 16টা ডিজিট নিয়ে তৈরি। তাহলে 9 এখানে হলো, এটা 10 11 12 13, তাহলে দেখুন ডি হচ্ছে 13। ঠিক আছে, আর হচ্ছে হেক্সাডেসিমেলের এই যে প্রথম ডিজিটটা কি হবে, এটাকে সেম যদি আমি ক্যালকুলেশন করি, 0 এদিক থেকে আসবে 1 ইন্টু 2 টু দি পাওয়ার 0 প্লাস 0 ইন্টু 2 টু দি পাওয়ার 1 প্লাস 1 ইন্টু 2 টু দি পাওয়ার 2 প্লাস
0 ইন্টু 2^3। তাহলে এটা 0, এটা 0, এটা কত হচ্ছে 4, আর এটা হচ্ছে 1, 4 + 1, তাহলে কত হলো 5। তাহলে দেখুন এই যে ফার্স্ট ডিজিট 5 আর সেকেন্ড ডিজিট বেরালো 13 বা ডি, তাহলে 5D। তাহলে স্টেটমেন্ট 1 হচ্ছে কিন্তু সঠিক। তো সিমিলারলি স্টেটমেন্ট 2টাকেও আমরা ভেরিফাই করতে পারি, এবং আপনারা করে দেখতে পারেন এটা স্ক্রিনশট নিয়ে, এটাও কিন্তু সঠিক রয়েছে। তো স্টেটমেন্ট 1 এবং 2 দুটোই কারেক্ট। অর্থাৎ এখানেও কিন্তু আমরা যদি এরকম 4টা 0 0 1 0 এটা করি, তাহলে হবে 2 আসবে, আর হচ্ছে 1 1 0 0 করলে এটা সি আসবে, বা হচ্ছে 10 11 12 আসবে। 12 এলে তার মানে 12 ফর সি। তো সেখান থেকে কিন্তু স্টেটমেন্ট 1 2 আমরা চেক করে দেখতে পারি। পরের কোশ্চেনে চলে যাচ্ছি। তো বলছে যে আইডেন্টিফাইড দ্য কারেক্ট সিকোয়েন্স অফ দ্য ফলোয়িং টেকনোলজিস, কোন কোন টেকনোলজি আগে এসছে কোনটা পরে এসছে। তো এখানে যদি দেখি কি রয়েছে, আইসি, ইন্টিগ্রেটেড সার্কিট, মাইক্রো প্রসেসর, ট্রানজিস্টার, ভ্যাকিউম টিউব। তাহলে এগুলো কিন্তু কম্পিউটারের যে মস্তিষ্ক, ব্রেন বা সিপিইউ, সেইটা কি টেকনোলজি দ্বারা এসছে সেটাকে বোঝাচ্ছে। তো প্রথমেই হবে কিন্তু ভ্যাকিউম টিউব, সব থেকে পুরোনো টেকনোলজি, এবং সব থেকে নতুন টেকনোলজি হচ্ছে মাইক্রো প্রসেসর। ঠিক আছে, এবং তার আগে ছিল আইসি, এবং তার আগে ট্রানজিস্টার। তার মানে কি হবে, আগে হবে ডি, তারপরে হবে সি, ডিসি দুটোতে আছে, তারপর হবে এ, তার মানে অপশান 2 হবে সঠিক উত্তর, তারপর বি। ঠিক আছে, সবার শেষে মাইক্রো প্রসেসর। তো এগুলো আমরা একটু জেনে নিতে পারি। প্রথম এই যে ছিল ভ্যাকিউম টিউব 1940 থেকে 50-এর দশকে, সেটাকে যে সেই ধরনের কম্পিউটার ছিল। এবং তারপরে কি ছিল, তারপরে এসছে কিন্তু সেকেন্ড জেনারেশন বা ট্রানজিস্টার, যেটা কি করেছিল না, অনেকটা যে আমাদের কম্পিউটারের সাইজ সেটাকে কিন্তু ছোট করে দিয়েছিল। এবং তারপরে আবার কিন্তু আমরা যদি দেখি যে থার্ড জেনারেশন, সেখানে কিন্তু ঠিক আছে, ট্রানজিস্টারকে ছাপিয়ে গিয়ে আইসি, ইন্টিগ্রেটেড সার্কিট, সেখানে কিন্তু আরো অনেকগুলো ট্রানজিস্টারকে এক জায়গায় করে আরো সহজে হচ্ছে। এবং তারপরে মাইক্রো প্রসেসর এসছে, এবং পরপর এআই, ঠিক আছে, আলট্রা স্কেল লার্জ ইন্টিগ্রেশন, তারপর হচ্ছে কোয়ান্টাম কম্পিউটিং, নিউরোমরফিক চিপস, এই ব্যাপারগুলো কিন্তু পরপর আসছে। ফলে এখানে কিন্তু তাহলে কি হয়ে যাবে, আগে হবে ভ্যাকিউম টিউব, শেষে হবে মাইক্রো প্রসেসর। এরপরে অনিল হ্যাজ MP3 ফাইল, MP3 ফাইল রয়েছে, হুইচ টাইপ অফ ডেটা, ঠিক আছে, কোন ধরনের ডেটা থাকে। তো এখানে কিন্তু MP3 তে আমরা জানি সাউন্ড থাকে, MP4 এ যেমন হচ্ছে ভিডিও থাকে। ঠিক আছে, MP3 তে কি থাকবে, অডিও বা সাউন্ড। MP4 এ কি থাকবে, ভিডিও। ঠিক আছে, ভিডিও থাকবে প্লাস অডিও থাকবে। JPEG তে ছবি থাকবে, PNG তেও ছবি থাকবে, উইথ হচ্ছে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড। PDF এ পার্মানেন্ট ডকুমেন্ট ফাইল, টেক্সট হচ্ছে প্লেন টেক্সট থাকে, জিপে অনেকগুলো ফাইল একসাথে থাকে। তো এগুলো কিছু ফাইল টাইপস আমরা আলোচনা করে নিলাম আজকে। এরপরে যেটা রয়েছে, ইন দ্য লাইট অফ সাইলোজিস্টিক আর্গুমেন্ট হুইচ অফ দ্য ফলোয়িং ইজ আর ইনকারেক্ট। কোনগুলো ইনকারেক্ট, সঠিক নয় সাইলোজিস্টিক। এক হচ্ছে দ্য প্রেডিকেট টার্ম অফ দ্য কনক্লুশন ইজ দ্য মেজর টার্ম, প্রেডিকেট হচ্ছে মেজর টার্ম বলছে। দ্য সাবজেক্ট টার্ম অফ দ্য কনক্লুশন ইজ মাইনর, সাবজেক্ট হচ্ছে মাইনর টার্ম বলছে। দ্য মিডিল টার্ম মাস্ট অকার অনলি ওয়ান্স ইন দ্য প্রেমিস, মিডিল টার্ম কেবলমাত্র প্রেমিসে একবারই থাকবে। দ্য মিডিল টার্ম মাস্ট বি ডিস্টার্বড অ্যাট লিস্ট ওয়ান্স ইন দ্য কনক্লুশন, ডিস্ট্রিবিউটেড অ্যাট লিস্ট ওয়ান্স, কনক্লুশনে একবার মিডিল টার্মটা থাকবে। তো এই সাইলোজিস্টিক্স আর্গুমেন্টটা কি, আমরা যদি দেখি যে সাইলোজিস্টিক লজিক্যাল রিজনিংয়ে কি থাকে, দুটো প্রেমিসেস থাকে, অর্থাৎ দুটো স্টেটমেন্ট থাকে, এবং একটা কনক্লুশন থাকে সবার শেষে। তো এখানে একটা উদাহরণ আমরা দিয়েছি যে অল হিউম্যানস আর মর্টাল, সব মানুষই মরণশীল, এটা হচ্ছে মেজর প্রেমিস, প্রাথমিক স্টেটমেন্ট। সেকেন্ড প্রেমিসে কি বলা হচ্ছে, সক্রেটিস ইজ এ হিউম্যান। ঠিক আছে, কনক্লুশনে কি বলা হচ্ছে, সক্রেটিস ইজ মর্টাল। ঠিক আছে, এই তিনটে নিয়ে হচ্ছে সাইলোজিজম বা সাইলোজিস্টিক রিজনিং বলা হচ্ছে।
তাহলে এখানে কি হচ্ছে না, এই যে মেজর টার্ম সেটা হচ্ছে কি মর্টাল, ঠিক আছে, প্রেডিকেট অফ দ্য কনক্লুশন, কনক্লুশনের যে প্রেডিকেট থাকবে এই যে মর্টাল। মাইনর টার্ম কি সাবজেক্ট অফ দ্য কনক্লুশন, কে সক্রেটিস হচ্ছে মাইনর টার্ম, যে কিন্তু সেকেন্ড প্রেমিস এসে যাচ্ছে, আর মর্টাল কিন্তু ফার্স্ট প্রেমিস এসে যাচ্ছে। এরপর মিডিল টার্ম কোনটা না, এই দুটোকে যে জুড়ছে, ঠিক আছে, এই দুটোকে যে জুড়ছে কে না হিউম্যান, হিউম্যান হচ্ছে মিডিল টার্ম, যে প্রেমিস 1 এবং প্রেমিস 2 কে জুড়ে দিল এবং তার কিন্তু কনক্লুশনে কোনো স্থান নেই, সে কিন্তু কনক্লুশনে নিজে নেই। এবার যদি আমি অপশানগুলোর দিকে দেখি তাহলে কি হবে, দ্য প্রেডিকেট টার্ম অফ দ্য কনক্লুশন মেজর, সঠিক। দ্য সাবজেক্ট টার্ম অফ কনক্লুশন মাইনর, এটাও সঠিক, ঠিক আছে। দ্য মিডিল টার্ম মাস্ট অকার অনলি ওয়ান্স ইন দ্য প্রেমিস, প্রেমিসে একবার থাকবে কে মিডিল টার্ম, মিডিল টার্ম কি হিউম্যান, ক জায়গায় আছে, 2 জায়গাতে আছে, তাহলে কিন্তু এক জায়গায় থাকবে, এটা কিন্তু সঠিক নয়। আমরা কি দেখলাম যে এক জায়গায় থাকবে, সেটা কিন্তু সঠিক নয়, অর্থাৎ মিডিল টার্মটাকে 2 জায়গায় থাকতে হবে প্রেমিসেসে। ফলে আমার যে এখানে অপশানে রয়েছে কি যে একবারই কেবলমাত্র আমার কি করা থাকবে না, মিডিল টার্মটা থাকবে একবারই প্রেমিসেসে ওয়ান্স, তাহলে এটা কিন্তু ভুল। সেকেন্ড, দ্য মিডিল টার্ম মাস্ট বি ডিস্ট্রিবিউটেড অ্যাট লিস্ট 1 ইন দ্য কনক্লুশন, কনক্লুশনে মিডিল টার্ম থাকবেই, এটাও কিন্তু ভুল, অর্থাৎ দেখলাম যে কনক্লুশনে কোনো মিডিল টার্ম থাকে না। তাহলে অপশন সি এবং ডি হবে এখানে কিন্তু সঠিক উত্তর। আশা করি ব্যাপারটা বোঝাতে পারলাম। এই উদাহরণটা দিয়ে মনে রাখলে সব থেকে বেশি মনে থাকবে যে মানুষ হয় মরণশীল, সক্রেটিস মানুষ, তাহলে সক্রেটিস মরণশীল, ঠিক আছে। তো মিডিল টার্ম মানে দুটোকে যে কানেক্ট করবে, আর এই কনক্লুশনের যে প্রেডিকেট হবে, ঠিক আছে, মর্টাল, এখানে সে হচ্ছে মেজর টার্ম, আর যে সাবজেক্ট হবে সে হবে মাইনর টার্ম। এরপর রয়েছে স্টেটমেন্ট 2 এবং স্টেটমেন্ট, দুটো স্টেটমেন্ট রয়েছে 1 and 2। আর্গুমেন্টস from analogy are generally deductive, weak or strong. Arguments from analogy are generally inductive and neither valid nor invalid. তাহলে এদের মধ্যে কোনটা ঠিক হবে, ঠিক আছে। তো অ্যানালজি আর্গুমেন্টটা কি সেটা যদি দেখি না, কম্পেয়ার সিমিলারিটিস বিটুইন টু থিংস টু ড্র এ কনক্লুশন। তো একই যে ধরনের জিনিসকে সিমিলারিটি দেখে তাদেরকে একটা কনক্লুশন তৈরি করে। যেমন এখানে একটা উদাহরণ রয়েছে যে আর্থ হ্যাজ লাইফ বিকজ ইট হ্যাজ ওয়াটার, তাহলে কি রয়েছে, পৃথিবীতে জীবন রয়েছে কেন না জল আছে বলে। এবার যদি মার্সে জল থাকে তাহলে কি হবে, মার্সেও অর্থাৎ মঙ্গলেও কিন্তু জীবন। এই ধরনের হ্যালো, তাহলে যেটা হবে
ইন্ডাকটিভ লজিক হয়ে যাবে। তাহলে কিন্তু এখানে এটা কিন্তু ইন্ডাকটিভ হবে, অর্থাৎ যে জেনারেলাইজেশন থেকে এক জায়গায় না গিয়ে তখন ব্যাপারটা হবে কি না, পার্টিকুলার থেকে আমরা জেনারেলের দিকে যাব বা ইন্ডাকটিভের দিকে যাব। তো তাহলে এখানে কি হবে না, স্টেটমেন্ট 1 হয়ে যাবে ইনকারেক্টিভ, অর্থাৎ অ্যানালজিতে কি হয়, ডিডাকটিভ নয়, বরং কি হয়, জেনারেলি ইন্ডাকটিভ হয় এবং সেখানে ভ্যালিডও হতে পারে আবার ইনভ্যালিডও হতে পারে, সেটা কিন্তু কোনো গ্যারান্টি নেই। এই হচ্ছে মূল ব্যাপার। এরপরে যেটা রয়েছে এখানে দুটো আর্গুমেন্ট রয়েছে, অল ডগস আর ক্যাটস, অল ক্যাটস আর হোয়েলস, দেয়ারফর অল হোয়েলস আর ডগস। এখানে কি বলেছে, ইট ইজ ভ্যালিড আর্গুমেন্ট অ্যান্ড কন্টেন্স ট্রু প্রেমিসেস অ্যান্ড ট্রু কনক্লুশন। প্রেমিসেসগুলো ট্রু, কনক্লুশনও ট্রু, ভ্যালিড আর্গুমেন্ট। ইট ইজ ইনভ্যালিড আর্গুমেন্ট, তাহলে আর্গুমেন্টটা ভুল। ফলস প্রেমিসেস, ট্রু কনক্লুশন, কনক্লুশনগুলো ঠিক আছে কিন্তু প্রেমিসেসটা, কনক্লুশনটা ট্রু আছে কিন্তু এই দুটো প্রেমিসেস হচ্ছে ভুল। ইট ইজ ইনভ্যালিড আর্গুমেন্ট অ্যান্ড কন্টেন্স ফল প্রেমিসেস, ফলস প্রেমিসেস দুটোই ভুল এবং ফলস কনক্লুশন, কনক্লুশনও ভুল। ইট ইজ ইনভ্যালিড আর্গুমেন্ট অ্যান্ড কন্টেন্স ট্রু প্রেমিসেস, দুটো ঠিক, ফলস কনক্লুশন। তো ব্যাপারটা আসলে কি আমরা যদি দেখি তাহলে কি দাঁড়াবে, প্রথম কথা দুটো প্রেমিসেস কি আছে, সমস্ত কুকুরই বিড়াল, দুয়ে কি রয়েছে, সমস্ত বিড়ালই হোয়েলস বা তিমি, তাহলে এখানে কিন্তু দুটোই ভুল, তাহলে ফলস প্রেমিসেস, এটা হবে না, ট্রু প্রেমিসেস হবে না, ফলস প্রেমিসেস। এবার দেখুন কি রয়েছে, অল ডগস আর ক্যাটস, তাহলে ডগ যদি এখানে থাকে তাহলে এটা হচ্ছে ক্যাট, ঠিক আছে, ডগগুলো যদি এখানটায় থাকে তাহলে এটা হচ্ছে ক্যাট, অল ডগস আর ক্যাটস, অর ক্যাটস আর হুইলস, তাহলে হুইলসটা কি এইটা, দেয়ারফর অল হুইলস আর ডগস, তাহলে এই হুইলস কি সবগুলো ডগ হলো না, এই হুইলসের কিছু কিছু ডগ হলো, তাহলে কিন্তু যে কনক্লুশনটা রয়েছে সেটাও তো ফলসই এবং আর্গুমেন্টও কি ইনভ্যালিড, এই দুটো থেকে আমি যে আর্গুমেন্টটা করছি সেটাও ইনভ্যালিড, কনক্লুশনটাও ফলস, আর হচ্ছে প্রেমিসেসগুলোও ফলস, তাহলে অপশান 3 হবে সঠিক উত্তর। ঠিক আছে, এটা যদি হতো যে অল ডগস আর হুইলস তাহলে কিন্তু কি হতো, আর্গুমেন্টটা ঠিক হতো, অ্যাটলিস্ট প্রেমিসেস আর কনক্লুশন ফলস হতো কিন্তু আর্গুমেন্টটা অ্যাটলিস্ট কি হতো, ভ্যালিড হতো। কেন না, যেহেতু ডগটা হুইলস সেটের মধ্যে রয়েছে। আচ্ছা, এরপর যেটা রয়েছে, ইন অর্ডার টু নো ইফ দ্য আর্গুমেন্ট ইজ ডিডাকটিভ অর ইন্ডাকটিভ, আর্গুমেন্টটা কি ডিডাকটিভ নাকি ইন্ডাকটিভ, কোন ধরনের টেস্ট অ্যাপ্লাই করা হয়, অ্যালান ইজ এ ফাদার দেয়ারফর অ্যালান ইজ এ মেল, ঠিক আছে, এক্সাম্পল দেওয়া রয়েছে এখানে একটা। তো এখানে কি রয়েছে, ইন্ডিকেটর, দ্বারা ইন্ডিকেটর ওয়ার্ড টেস্ট রয়েছে, স্ট্রিক্ট নেসেসিটি টেস্ট, কমন প্যাটার্ন টেস্ট, প্রিন্সিপাল অফ চ্যারিটি টেস্ট। তো এই টেস্টগুলো কি না, ইন্ডিকেটর টেস্টে কি করা হয়, লুকস ফর ওয়ার্ডস লাইক নেসেসারিলি, সার্টেনলি, প্রবাবলি, লাইক, তো এগুলো থাকে, ঠিক আছে, এই ওয়ার্ডগুলো থাকলে তখন সেটা ইন্ডিকেটর ওয়ার্ড। তাহলে একটা ওয়ার্ড ইন্ডিকেটর, এই যে আমার আর্গুমেন্টের মধ্যে সেখানে একটা ওয়ার্ড যদি এরকম থাকে যেটা কি হবে না, নেসেসারিলি, সার্টেনলি, প্রবাবলি, তাহলে এগুলো থাকলে কি হবে, ইন্ডাকটিভ হবে, কিন্তু এখানে কোনো ধরনের সেই ধরনের ওয়ার্ড নেই। স্ট্রিক্ট নেসেসিটি টেস্ট মানে কি, ইফ দ্য কনক্লুশন মাস্ট বি ট্রু হোয়েন প্রেমিসেস আর ট্রু, যদি আমার এই যে প্রথমের বক্তব্যটা অ্যালান ইজ ফাদার হয়, তারপর অ্যালান ইজ এ মেল, তাহলে প্রিমিসেসের জন্য যদি এটা অবশ্যই ট্রু হয়, মাস্ট ট্রু, ঠিক আছে, তার মানে এটা কি হয়ে যাবে, ডিডাকটিভ হয়ে যাবে। যদি মাস্ট ট্রু না হয়, যেরকম আমরা এর আগে মঙ্গল গ্রহের কথাটা বলছিলাম, পৃথিবী আর মঙ্গলের জীবনের কথাটা বলছিলাম, সেখানে মাস্ট ট্রু নয়, সে কারণে সেটা হয়েছিল ইনডাকটিভ। কিন্তু এখানে কি দেখা যাচ্ছে, স্ট্রিক্ট নেসেসিটি রয়েছে, অবশ্যই তাকে মেল হতে হবে, সেই কারণে এটা কি রয়েছে, ডিডাকটিভ।
তাহলে এই আর্গুমেন্টের ক্ষেত্রে কিন্তু অপশান নাম্বার 2 হবে সঠিক উত্তর। তাহলে কমন প্যাটার্ন টেস্ট কি, তারপর দেখে নিই যে যদি আর্গুমেন্টের মধ্যে একটা নোন স্ট্রাকচার, ডিডাকটিভ বা ইন্ডাকটিভ স্ট্রাকচার কমন প্যাটার্ন থাকে, যেমন কি জেনারেল থেকে পার্টিকুলার, এটা যদি হয় তাহলে আমরা কি বলবো, ডিডাকটিভ। আর যদি পার্টিকুলার থেকে জেনারেলের দিকে যাই তাহলে আমরা বলবো ইন্ডাকটিভ। ঠিক আছে, এইভাবে। এবং প্রিন্সিপাল অফ চ্যারিটি টেস্ট কি রয়েছে না, সব থেকে পসিবল যে আর্গুমেন্ট স্ট্রংগেস্ট, অর্থাৎ আর্গুমেন্টটা এর থেকে আর ভালো কোনোভাবে বলা যায় না। ঠিক আছে, তো তার জন্য প্রিন্সিপাল অফ চ্যারিটি টেস্ট সেটা সেক্ষেত্রে প্রযোজ্য। তো এখানে কিন্তু এটা প্রযোজ্য নয়, এখানে অপশান নাম্বার 2 হবে সঠিক উত্তর। এরপর রয়েছে অ্যানালজি রলি করেসপন্ডিং টু। অ্যানালজি কার সাথে, অনুমিতি, উপমিতি, আগমা, প্রত্যক্ষ, এর 5 সাথে যায়। তো এই যে 4টা প্রত্যক্ষ, অনুমান, উপমান বা আগম, এগুলো কি, এগুলো হচ্ছে ইন্ডিয়ান যে লজিক তার মধ্যে আসছে। প্রত্যক্ষ মানে ডিরেক্ট অবজারভেশন, ডিরেক্ট পারসেপশন, অনুমান মানে লজিক্যাল ডিডাকশন, আর উপমান মানে অ্যানালজি বা কম্প্যারিজন। তাহলে এই উপমানের মধ্য দিয়ে কিন্তু কম্প্যারিজন করা হচ্ছে, সেই কারণে অপশন নাম্বার 2 উপমিতি হয়ে যাবে অ্যানালজির সাথে সম্পর্কযুক্ত। আরো কিছু কিছু রয়েছে, সেরকম এখানে অর্থপতি বা পস্টুলেশন রয়েছে চারপাশের ঘটনা থেকে। তারপর অনুপলব্ধি মানে নিজের উপলব্ধি, নন অবজারভেশন, ভেতর থেকে নিজে ভেবে কিছু বলা। ঠিক আছে, শব্দ বা ভার্বাল, এখানে কিছু জ্ঞান যেটা লেখার মধ্যে থাকতে পারে, বা হচ্ছে লৌকিক মানুষের মধ্যে যেটা প্রচলিত, ইতিহাস, পুরাণ, প্রতিভা, এগুলো আরো আলাদা আলাদা লজিক্যাল আর্গুমেন্ট ইন্ডিয়ান ট্র্যাডিশনাল নলেজের ক্ষেত্রে। তো এই ছিল আজকের বেশ কয়েকটা পেপার 1 প্রশ্ন, যেখানে ইন্ডিয়ান লজিক থেকে শুরু করে কম্পিউটার এনভায়রনমেন্ট নানান বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করলাম। আশা করি আমাদের ভিডিওগুলো আপনাদের পরীক্ষার ক্ষেত্রে হেল্প করবে। ধন্যবাদ।